অথর্ব, এই বাংলাদেশ অযোগ্য, এই বাংলাদেশ জঘন্য, এই বাংলাদেশ কুৎসিত, এই বাংলাদেশ নির্লজ্জ, এই বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে না, কোনোভাবেই করে না। পাকিস্তানের কাছে আমরা যেভাবে হেরে গিয়েছি তাতে করে শুরুতে একটা তীব্র বিষণ্ণতার ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে রাগ, ক্রোধ। এই ক্রিকেট আমরা খেলি, এই আমাদের অ্যাপ্রোচ, এবং এই নিয়ে আমাদের এত বড় বড় কথা। কেন আমি এরকম কথাগুলো বলছি, এত স্ট্রং ওয়ার্ডস গুলো ইউজ করছি, সেইটা আমি আপনাদেরকে একেবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দিব, এবং সেইটা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে এই পরাজয়িত ম্যাচের ক্ষেত্রে না, ওভারঅল আমাদের ক্রিকেটের প্রতি যে অ্যাপ্রোচ সেইটাতেও আরো নগ্নভাবে স্পষ্ট হয়ে যাবে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন, যদি আপনারা জিনিসটা ধরতে পারেন। আসুন দেখি। আমার ঠিক আছে, ক্রিকেট খেলে একটা জয় পরাজয় থাকবে, একটা দল জিতবে, একটা দল হারবে, এবং বাংলাদেশের একটা ব্যাড ডেতে আমরা হেরে যেতে পারি, কিন্তু ওভারঅল ক্রিকেট খেলাটার প্রতি এক ধরনের একটা যেই জায়গাটাতে আমরা রয়েছি, খেলাটার প্রতি একটা অনেস্টি থাকতে হবে না, খেলাটার প্রতি একটা নিবেদন থাকতে হবে না, কিন্তু সেইটা আমাদের এই টিমের কাছ থেকে যখন দেখতে পাই না, তখন আসলে খুবই খুবই, ওই যে বললাম, শুরুতে হতাশ লাগে, বিষণ্ণ লাগে, তারপর রাগ লাগে। এই বাংলাদেশের জন্য আমরা গলা ফাটাই, এই বাংলাদেশের জন্য আমরা কলম ভাঙি, কিবোর্ড ভাঙি, এই বাংলাদেশের সাফল্যের কামনায় পুরো দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোটি কোটি বাংলাদেশি রয়েছেন, বাঙালি রয়েছেন, তারা প্রার্থনা করেন। কোথায়, কাদের জন্য, কি কারণে? ভাই, আমি বলছিলাম যে আমি একেবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দেবো। আপনি তো মোটা দাগে যদি বলেন, তাহলে পাকিস্তানের সাথে এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, যেই ম্যাচে পাকিস্তান 135 রান করেছে। 135 তাদের করার কোনো কারণই ছিল না, কোনো রকম কোনো কারণ ছিল না, এবং সেই 135 পর্যন্ত তারা যেতে পেরেছে যে আমরা ফিল্ডিং এর আমাদের ওই ক্যাচগুলো ফালানোর কারণে। হ্যাঁ, এই দুবাই স্টেডিয়ামে ক্যাচ ধরা কঠিন এবং প্রত্যেকটা দলই মিস করছে, সবই ঠিক আছে, এবং এই বাস্তবতাকে মাথায় রেখেও আপনি যখন জানবেন যে বাংলাদেশ কি অপরচুনিটি গুলো লস্ট করেছে, আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলেছিলাম যে 39টা রান বাংলাদেশ উপহার দিয়েছে পাকিস্তানকে। এক রানে থাকা হচ্ছে গিয়ে ওইখানে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ আমরা ফেলেছি, তিনি 19 করেছেন, এখানে 18 রান যোগ হয়েছে। 4 রানে থাকা নওয়াজের ক্যাচ আমরা ফেলেছি, তিনি হচ্ছে গিয়ে 25 রান করেছেন, এখানে 21 যোগ হয়েছে। 21 যোগ 18, ওই 39 রান যে আমরা উপহার দিয়েছি, পাকিস্তান ম্যাচ জিতেছে 11 রানে, আমরা ম্যাচ হেরেছি 11 রানে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা ক্যাচ ফেলেছি কি, পারভেজ হোসেন ইমন ক্যাচটা ফেলেছেন, ইমন ক্যাচটা ফেলেছেন নওয়াজের, যিনি তখন হচ্ছে গিয়ে 4 রানে ছিলেন, এরপরে তিনি রান আউট চান্সও মিস করেছেন, এবং ব্যর্থতার সর্বনাশের 16 কলা পূর্ণ করে দিয়ে তিনি ব্যাটিং এ নেমে আউট হয়ে গেলেন 0 রানে সেকেন্ড বলটাতে। আমাকে একটা বলেন যে একজন ক্রিকেটার যখন কোনো একটা জায়গাতে খারাপ করেন, সেটা পুষিয়ে নেওয়ার কি তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে থাকার কথা, অথচ তিনি ওই ফিল্ডিং ব্যর্থতাটাকে ব্যাটিং এও টেনে নিয়ে এসে 0 রানে আউট হয়ে গেলেন। আমাকে আপনি বলেন, পারভেজ হোসেন ইমন এই ম্যাচে 11-এ তানজিদ হাসান তামিমের আগে কিভাবে আসেন, কি করে আসেন? আজকে তানজিদ তামিম বাদ গেছে বলে আমি বলছি না ভাই, একটা ছেলে এইখানটাতে তিনি একটা স্কোর তো করেছেন, একটা তো 50 তো তিনি করেছেন। সো যখন তিনি একটা 50 করবেন, তখন আপনি পারভেজ ইমন কি করেছেন যে এর মধ্যে তাকে আনতে হবে? তিনি 0 রানে আউট হয়েছিলেন, বাদ পড়েছিলেন, যখন ফিরেছেন তখন একটা 21 রানের ইনিংস ভারতের সাথে খেলেছেন, কিন্তু ওই ইনিংসটা ইমনের পুরো ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর ইনিংসগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। বুমরা তাকে যেভাবে নাচিয়েছেন, এইটা হচ্ছে গিয়ে তিনি কোনোদিন ওইটা হাইলাইটস দেখতে চাইবেন না, চাওয়ার কথা না। আবার আজকে নেমে তিনি 0 রান করলেন, অথচ তানজিদ তামিমের পেছনে তো একটা 50 ছিল, তিনি রান করেন নাই, তারপরে কিন্তু একটা 50 তো ছিল, তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কি হিসাবে? আমাদের এখানে আরেকটা ক্যাচ যিনি ফেলেছেন শেখ মাহেদি, শেখ মাহেদির ওই জায়গাটাতে তিনি ক্যাচ ফেলেছিলেন যে শাহিন শাহ আফ্রিদির। মাহেদি তো শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও তো একটা ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের পরাজয়ের পথটা সুগম করেন নাই। ওইখান থেকে কি উন্নতির জায়গাটা হয়েছে আমাকে বলেন। আবারও যে এই টুর্নামেন্টে আবারও দুইটা আমাদের কষ্ট করেছে বলে আমি এই আলোচনার কথাটা আগে বললাম। আমি যদি শেখ মাহেদির কথাটাও এইখানটাতে বলি, তাকে 4 নম্বরে ব্যাটিং এ পাঠানো হয়েছে। একটা টি-20 টিমের 4 নম্বর ব্যাটসম্যান যদি শেখ মাহেদি হয়, ওই টিম জেতাটা ডিজার্ভ করে না ভাই, ফুল স্টপ, এখানে কোনো আলোচনার কিছু নাই। একটা টিমের শুধুমাত্র টপ 3 পরে হচ্ছে গিয়ে লোয়ার অর্ডার শুরু হয়ে যায়, এবং তারপরে গিয়ে আপনি ম্যাচ জিততে চাইবেন, কিভাবে এটা সম্ভব? একটা টিমের আপনি
তাওহিদ হৃদয় রান করেছেন 4 নম্বরে, তাকে আপনি কি কারণে এখন এই ম্যাচে লিটন দাস খেলতে পারবে না, অন্যান্য সব ইকুয়েশন মিলে আপনি তাকে নাড়িয়ে দিলেন কেন? ব্যাটিং অর্ডারের এই পজিশনটা তাকে কেন আপনি চেঞ্জ করালেন? শেখ মাহেদীকে আপনি 4 নম্বরে নামিয়েছেন স্লক করার জন্য, 5 নম্বরে আপনি নুরুল হাসান সোহানকে নামিয়েছেন স্লক করার জন্য। সবাই স্লক করবেন, আমরা 10 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাব, নাকি ওই যে 10 ওভারের মধ্যে ম্যাচ না জিতলে আমরা 135 রান করতে পারবো না? টিম ম্যানেজমেন্টের এই আস্থা, টিম ম্যানেজমেন্টে কি প্রপার ব্যাটসম্যানদের উপরে তার মানে কোনো আস্থা নাই? সেই জন্য টিম ম্যানেজমেন্ট এরকম করেছে। এবং আমি শেখ মাহিদির ব্যাটিংকে আমি দায় করছি না রে ভাই, তিনি তার সামর্থ্য নাই, তিনি কি করবেন? নুরুল হাসান সোহানকে এইখানটাতে খেলেছেন তিনি, যে 21টা বল তিনি খেলেছেন, 21টা বলের মধ্যে মানে 19টা বলে তিনি হচ্ছে গিয়ে স্লগ অ্যাটেম্প্ট করেছেন। এটা হয়, এটা হতে পারে, তার মানে টিম থেকে তাকে এই রোলটাই দেওয়া হয়েছে। এখানটায় তো ডাকআউট থেকে কোনো মেসেজ আসেনি, মেসেজ আসলে তো আমরা 10 বল পর সোহানের ব্যাটিং এর অ্যাপ্রোচ অন্যরকম দেখতে পারতাম। তাহলে একটা টিম এইভাবে একটা টিম মানে তাদের 11 সাজায় যে 4 নম্বরে যে যাবে সেও স্লক করবে, শেখ মাহিদী 5 নম্বরে যে যাবে নুরুল হাসান সোহান সেও স্লক করবে। জাকের আলী অনেক, তিনি এই টিমটার মধ্যে অফ ফর্মে আছেন, খুব খারাপ ফর্মে রয়েছেন, কিন্তু ওই গ্রাফটিং করে দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তো তিনি বোধহয় পারতেন না, অথচ তাকে 7 নম্বরে নামতে হয়েছে। নেমেছেন তিনি, হয় তার কোনো সে ছিল না, অথবা তিনি নিজে হিরো হতে চেয়েছেন যে আমি শেষের দিকে নামবো, 10 বলে একটা যদি 15 রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারি, তাহলে হচ্ছে গিয়ে এই যে এই যত আলোচনা সমালোচনা ক্যাপ্টেন্সি নিয়ে সেগুলো নিয়ে আমি সবকিছু জবাব দেবো। ভাই একটা প্লেয়ার, সেই প্লেয়ারটা পুরো টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারে নাই, বাংলাদেশের নাকি সবচেয়ে বড় বিগেস্ট 6 হিটার তিনি, জুলিয়ান উডের সাথে কাজ করে কত কিছু নাকি শিখে গিয়েছেন। এই টিমটা আপনি আমাকে বলেন যে এই টিমে জাকের আলী অনেক, এবং তার মাঠের তুমি যেভাবে চুইংগাম চাবান, আমি তো ক্রিকেট মাঠে রিচার্ড ছাড়া কাউরে এইভাবে চুইংগাম চাপাতে দেখি নাই। তো এই টিমটা কিভাবে মাঠের ক্রিকেটে যখন তিনি ডবল অঙ্কা একটা লবডঙ্কা, সেই টিম কেন কিভাবে তারা আসলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে? আমাকে একটু ভাই বলেন তো দেখি, আমাকে একটু বলেন। শামীম পাটোয়ারি এই জায়গাটাতে তিনি একটা লাইফ পেয়েছিলেন, সেইটা কি তিনি কাজে লাগানোর মতো যথেষ্ট কিছু করতে পেরেছেন অন্য জায়গা থেকে? আমাদের এইখানটাতে আমি যেটা বললাম যে আমাদের এখানে ওপেনার 2 জন, 3 নম্বরে তাওহিদ হৃদয়, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের লোয়ার অর্ডার, শেখ মাহিদী হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক। তাহলে হচ্ছে কি টিমের প্ল্যানিংটা কি করা হয়েছিল? শুধুমাত্র লিটন দাসের উপর নির্ভর করে কি একটা পুরো টিমের প্ল্যানিং করা হয়? আমাদের সিলেকশন প্যানেল থেকে শুরু করে কোচ ক্যাপ্টেন তারা আসলে কি করেছেনটা কি? আমাকে এটা একটু বুঝিয়ে বলেন তো। আমি দু একটা আর একটু ইনসিডেন্টের কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। একদম শেষ দিকের শামীম পাটোয়ারির কথাটা বলছিলাম। কেন শামীম পাটোয়ারির কথা বলছি? এই ম্যাচে আগে আপনি ফেরত যান, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মেন্টালিটির কথা বলি। যেই ম্যাচে লাস্ট বলটাতে ডাবলস নেওয়ার চেষ্টা করতে যাওয়ার সময় জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ছিলেন, শামীম পাটোয়ারি হাত দিয়ে থামিয়ে ডাবলসটা নেন নাই। ডাবলস নিলে বাংলাদেশ ওই ম্যাচ জিততো তা না, ডাবলস নিতে গেলে তিনি রান আউট হয়ে যেতেন মোটামুটি 95% শিওর, কিন্তু 5% তো চান্স ছিল দলের একটা রান যোগ হওয়ার, কিন্তু সেই রিস্কটাও তিনি আসলে নিতে চান নাই। কেন জানেন? কারণ সেলফিশ তিনি, সেলফিশ বাংলাদেশ টিমের সবাই সেলফিশ, ক্রিকেট খেলে নট আউট থাকতে চেয়েছেন। ঠিক একই রকম আরেকটু উদাহরণ দেই।